নাইলা তার ঠোঁট কামড়ে ধরে চোখ নিচু করল। হ্যাঁ। ক্লার্ক চোখের কোণ দিয়ে টেবিলের ওপর রাখা নাইলার ফোনের দিকে একবার তাকালো এবং শান্ত গলায় বলল, আমি তোমাকে বিশ্বাস করি। আমি কিছু মলম নিয়ে এসেছি। এসো, আমি তোমাকে এটা লাগিয়ে দিই। জর্ডিনের বাচ্চাটা হয়ে গেলেই সে তাকে অবিলম্বে দূরে কোথাও পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, যাতে সে আর কোনোদিন তার এবং নাইলার মাঝে আসতে না পারে। সে এক কদম এগিয়ে গেল, কিন্তু নাইলা হঠাৎ পিছিয়ে গিয়ে বলল, প্রয়োজন নেই। আমি নিজেই লাগিয়ে নেব। তার চোখের সেই দূরত্ব দেখে ক্লার্ক নিজের ভেতরের হতাশা চেপে রাখল এবং জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে তুলল। সে মলমটা নাইলার হাতে দিয়ে মনে করিয়ে দিল, এটা এখনই একবার লাগাও আর ঘুমানোর আগে আরেকবার। সকালের মধ্যে ফোলা ভাবটা কমে যাবে। সে তার কাছ থেকে মলমটা নিল। ধন্যবাদ। আমি তোমার স্বামী। তোমার খেয়াল রাখা তো আমার কর্তব্য, ক্লার্ক বলল। আমি এখন বিশ্রাম নেব, নাইলা তাকে জানাল। ঠিক আছে, আমিও কাজে ফিরে যাচ্ছি, ক্লার্ক উত্তর দিল। সে যখন ঘুরে দাঁড়াল, পেছনে দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেল এবং তার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল। নিজের সাজগোজের টেবিলের সামনে ফিরে এসে নাইলা মলমটা সোজা ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিল। হাসপাতালের ডাক্তার ইতিমধ্যেই তাকে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে দিয়েছিলেন। ক্লার্কের এই দেরিতে জেগে ওঠা উদ্বেগের এখন আর কোনো মূল্য নেই। যখন সে সবচেয়ে বেশি আতঙ্কিত এবং অসহায় ছিল, তখন ক্লার্ক তার পাশে ছিল না। সে তখন অন্য এক নারীকে নিয়ে হসপিটালে তার নিয়মিত পরীক্ষা করাতে ব্যস্ত ছিল। নাইলা জর্ডিনকে মনে প্রাণে ঘৃণা করত, তবে সে জানত আসল সমস্যাটা আসলে ক্লার্কের চরিত্রের দুর্বলতা। সে যদি নিজে প্রলোভনের কাছে মাথা নত না করত, তবে জর্ডিন কখনো গর্ভবতী হতে পারত না, আর নাইলাকে এভাবে খোঁচা দিয়ে কথা বলার দুঃসাহসও দেখাত না। পরদিন সকালে কোম্পানিতে পৌঁছানোর পরপরই নাইলা সোজা ড্যামনের অফিসের দিকে রওনা হল। ড্যামনের মুখের ভাব ছিল বরফের মতো শীতল যখন সে জিজ্ঞেস করল, কি ব্যাপার? তার এই ঠান্ডা আচরণ দেখে নাইলার মনের ভেতর এক ধরনের তিক্ততা তৈরি হল, তবুও সে নিজের কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, মিস্টার সামোনার, গতকাল আপনি আমাকে বাঁচিয়েছেন। আমি আপনাকে একটা বেলা খাইয়ে ধন্যবাদ জানাতে চাই। তার কোনো প্রয়োজন নেই। ওই পরিস্থিতিতে অন্য কেউ থাকলেও আমি তাকে সাহায্য করতাম, ডেমন সাফ জানিয়ে দিল। সহজ কথায় সে বুঝিয়ে দিল, তুমি আমার কাছে অন্য সবার মতোই সাধারণ, আলাদা কেউ নও। নাইলা তার ঠোঁট কামড়ে ধরে মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আমি তবুও আপনার এই ঋণ শোধ করতে চাই। আমার চোখের আড়ালে থাকাটাই হবে তোমার ঋণ শোধ করার সবচেয়ে ভালো উপায়। ডেমন একটি নথিপত্র হাতে তুলে নিয়ে বলল, তার মুখে কোনো ভাবান্তর ছিল না। নাইলা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার হাতের আঙুলগুলো নিজেদের মধ্যে মোচড়াচ্ছিল। মিস্টার সামোনার, আমি বুঝতে পেরেছি। আমি আর আপনাকে বিরক্ত না করার চেষ্টা করব। নথিপত্রটির ওপর ড্যামনের হাতের মুষ্টি শক্ত হয়ে উঠল, যার ফলে কাগজটা কিছুটা কুঁচকে গেল। তবে তার মুখে এক উদাসীন হাসি ফুটিয়ে সে জিজ্ঞেস করল, এখনও দাঁড়িয়ে আছো? আমি তোমাকে বাইরে এগিয়ে দেব সেই অপেক্ষায়? নাইলা আর্স্ট হয়ে গেল। কয়েক সেকেন্ড পর সে মাথা তুলে ড্যামনের দিকে তাকিয়ে বলল, আমি তাহলে কাজেই ফিরে যাচ্ছি। গতকালের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ডেমন তার দিকে তাকালো না, তার চোখ নথিপত্রের ওপরই নিবন্ধ রইল। বুকের ভেতর একটা চাপা কষ্ট নিয়ে নাইলা ঘুরে ঘর থেকে বেরিয়ে এল। সে নিজেকে আর বেশি অপমানিত করতে চাইল না। অফিস ঘরটি আবার শান্ত হয়ে যাওয়ার পর ডেমন নথিপত্রটি ডেস্কে ছুঁড়ে ফেলে দিল, তার ভেতরের সমস্ত হতাশা আর রাগ যেন উথলে উঠছিল। গত রাতে ক্লার্ক যখন নাইলাকে জিজ্ঞেস করেছিল সে কোনোদিন ড্যামনের প্রেমে পড়বে কি না, তখনই ডেমন নাইলার উত্তর অনুমান করতে পেরেছিল। কিন্তু নিজের কানে সেই সত্যের নিশ্চিতকরণ তবুও তার বুকে তীরের মতো বিঁধল। সে যদি সত্যিই তাকে অপছন্দ করে এবং তার প্রতি কোনো অনুভূতি না থাকে, তবে সে জোর করবে না। শেষ পর্যন্ত পৃথিবীতে সুন্দর এবং বুঝদার নারীর তো আর অভাব নেই। তার পেছনে এভাবে মজে থাকার কোনো মানে হয় না। একটা সিগারেট বের করে সে ওটা ধরালো এবং মাত্র ৩ জন মানুষের একটি গ্রুপ চ্যাটে একটা মেসেজ পাঠালো। আজ রাতে ড্রিঙ্কস হবে। আজকাল তো আমাদের প্লেগের মতো এড়িয়ে চলছ। হঠাৎ এত উৎসাহ কেন? ছ্যাঁকা খেয়েছ নাকি? চুপ কর। ঠিক আছে, ঠিক আছে, একদম দুর্বল জায়গায় আঘাত করে ফেলেছি। আর বলবো না। নর্থ সেন্ট স্ট্রিটে একটা নতুন বার খুলেছে। আমি একটা প্রাইভেট রুম বুক করছি।
ডেমন। নাইলা মাত্রই ল্যাবে ফিরে এসেছিল, এমন সময় মেলোডি তার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করল, নাইলা, আজ তোমার এত দেরি হলো কেন? আরে, তোমার হাতে কি হয়েছে? পরীক্ষার সময় হাত কেটে ফেলেছ নাকি? নাইলা গতকালের ঘটনাটা খুব বেশি মানুষকে জানাতে চাইছিল না, তাই সে মাথা নেড়ে সায় দিল। হ্যাঁ, তাহলে এখনকার মতো অপারেশনের কাজগুলো আমাকে করতে দাও। তুমি শুধু তদারকি করো, মেলোডি প্রস্তাব দিল। তার প্রয়োজন নেই, এটা আমার কাজে কোনো ব্যাঘাত ঘটাবে না, নাইলা প্রত্যাখ্যান করল। তারা সকালের পরীক্ষা শুরু করার আগে কিছুক্ষণ টুকটাক কথা বলল। দেখতে দেখতে সকালের সময়টুকু কেটে গেল। দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিয়ে নাইলা তার সুরক্ষামূলক চশমা এবং গ্লাভস খুলে ফেলল। মেলোডি তার ফোনের দিকে তাকিয়ে বলল, নাইলা, আমার এক বন্ধু মাত্র বলল যে বেশ কয়েকটি কোম্পানি প্রসপেক্টাস টেকনোলজির সাথে তাদের চুক্তি বাতিল করেছে। এমনকি ও যে কোম্পানিতে কাজ করে, তারাও চুক্তি বাতিল করেছে। তোমার কি মনে হয় প্রসপেক্টাস টেকনোলজিতে কোনো সমস্যা চলছে? নাইলার মনে একটা খারাপ অনুভূতি জাগল। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, ঠিক কোন কোন কোম্পানি? মেলোডি বেশ কয়েকটি কোম্পানির নাম বলল, যার সবকটিরই জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মনে হচ্ছে টম এবং রেইনফোর্ড পরিবার নাইলার ক্ষমার জন্য আর অপেক্ষা না করার সিদ্ধান্ত নিয়েছে এবং তার বদলে প্রসপেক্টাস টেকনোলজিকে লক্ষ্যবস্তু বানাতে শুরু করেছে। নাইলা মনে মনে বেশ চিন্তিত হয়ে পড়ল এবং ডেমনকে একটা মেসেজ পাঠিয়ে জিজ্ঞেস করার কথা ভাবল, কিন্তু ডেমন যে তাকে তার সামনে না আসার কথা বলেছিল, তা মনে করে সে ইতস্তত করতে লাগল। কয়েক সেকেন্ড পর সে চ্যাট উইন্ডোটি বন্ধ করে দিল। থাক, বাদ দেওয়া যাক। এখন তার কাছে গেলে সে কেবল বিরক্তই হবে। অন্য এক জায়গায়, জেন ফার্মার সিও অফিসের কালো চামড়ার সোফায় বসে জ্যাকলিন প্রশংসার দৃষ্টিতে টমের দিকে তাকিয়েছিল। সে উচ্ছ্বসিত হয়ে বলল, টম, তুমি সত্যিই অসাধারণ। এতগুলো কোম্পানি প্রসপেক্টাস টেকনোলজির সাথে চুক্তি বাতিল করেছে। ডেমন নিশ্চয়ই এখন ভীষণ মানসিক চাপে আছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে, এত কোম্পানি মুখ ফিরিয়ে নেওয়া সত্ত্বেও, সামোনার পরিবার নাইলাকে সামনে এসে ক্ষমা চাইতে না বলে, এখনও লুকিয়ে রাখার সাহস দেখাচ্ছে। টম তার ফোনের দিকে তাকিয়ে লোক দেখানো একটা হুঙ্কার দিল। সে আসলে প্রসপেক্টাস টেকনোলজির বাজারের অংশীদারিত্ব দখল করার জন্য এই চুক্তি বাতিলের বিষয়গুলো সুকৌশলে সমন্বয় করেছিল। সামোনার পরিবার দীর্ঘ সময় ধরে সেন্টোর্নিয়ায় আধিপত্য বিস্তার করে আসছে এবং এবার অন্যদেরও সেই ভাগ নেওয়ার সময় এসেছে। জ্যাকলিনের বিষয়টি কেবল তার এবং রেইনফোর্ডদের পরিকল্পনার সময়সূচিকে কিছুটা এগিয়ে দিয়েছে মাত্র। এটা মূলত জ্যাকলিনকে বাঁচানোর জন্য ছিল না। জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপ যদি সামোনার পরিবারের মুখোমুখি দাঁড়ানোর মতো যোগ্য না হতো, তবে জ্যাকলিন যা করেছে তার জন্য রেইনফোর্ডদেরই উল্টো ক্ষমা চাইতে হতো। টম, তুমি আমাকে এভাবে সাহায্য করছো বলে মিস উইয়ার কি তোমার ওপর রেগে যাবেন? গতবার তিনি আমাদের ভুল বুঝেছিলেন। আমার কি ওনাকে গিয়ে বিষয়টি বুঝিয়ে বলা উচিত? জ্যাকলিন জিজ্ঞেস করল। টমের ভ্রু কুঁচকে গেল যখন তার মনে পড়ল ভ্যালারি কিভাবে ফোনে তাকে তিরস্কার করেছিলেন। তিনি ভেবেছিলেন টমি নাকি জ্যাকলিনকে দিয়ে নাইলার হাতে অপমানিত হওয়ার নাটক সাজিয়েছে। তার মুখের ভাব অন্ধকার হয়ে গেল। গত কয়েকদিন ধরে সে কাজে এতটাই ব্যস্ত ছিল যে ভ্যালেরির সাথে যোগাযোগ করতে পারেনি। অথচ ভ্যালেরিও তার সাথে কোনো যোগাযোগ করেননি। এই উপলব্ধি তার মেজাজকে আরও বেশি খিটখিটে করে তুলল। ভ্যালেরির নাম শুনে টমের অসন্তুষ্টি লক্ষ্য করে জ্যাকলিন দ্রুত বলল, আমি দুঃখিত, টম। তুমি মিস উইয়ারের ব্যাপারে কথা বলতে চাইছ না? সে কথা শেষ করার আগেই টম তাকে থামিয়ে দিল, যথেষ্ট হয়েছে। আমার কাজ আছে, তুমি এখন আসতে পারো। জ্যাকলিন তার ঠোঁট কামড়ে ধরল। সে মনে মনে ক্ষুব্ধ হলেও জানত যে এই টম আর সেই আগের ছেলেটি নেই, যে একসময় তার সামান্য ভ্রু কুঁচকানো দেখলেই উদ্বেগে অস্থির হয়ে উঠত। তাই সে আর কোনো বাড়াবাড়ি করার সাহস পেল না। জ্যাকলিন মুখে একটি জোরপূর্বক হাসি ফুটিয়ে দাঁড়িয়ে বলল, ঠিক আছে। একটা নতুন রেস্তোরাঁ খুলেছে যা সত্যিই খুব ভালো। তোমার ব্যস্ততা কমলে আমরা একদিন একসাথে সেখানে যাব। অবশ্যই, টম উত্তর দিল। জ্যাকলিন চলে যাওয়ার পর সে ভ্রু কুঁচকে কিছুক্ষণ তার ফোনের দিকে তাকিয়ে রইল এবং তারপর ভ্যালেরিকে কল করল। কলটি প্রায় সাথে সাথেই কেটে গিয়ে বিজি টোন বেজে উঠল, যা দেখে তার মুখের ভাব সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। নাইলা, নাইলা, মেলোডি ডাকল। নাইলা বাস্তবে ফিরে এসে মেলোডির দিকে তাকাল, যে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়েছিল।
নাইলা নিজেকে সামলে নিয়ে বলল, দুঃখিত, তুমি কি বলছিলে? নাইলা, তোমার মনে কি কোনো চিন্তা চলছে? তুমি ইদানিং বড্ড বেশি অন্যমনস্ক হয়ে পড়ছ, মেলোডি উদ্বেগের সাথে জিজ্ঞেস করল। নাইলা চোখ নিচু করল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। মেলোডি, আমার একটা জরুরি কথা মনে পড়েছে, যা এখনই সামলানো দরকার। দুপুরের খাবার শেষ করে তুমি আগেই ল্যাবে ফিরে যাও। মেলোডি কিছু বলার আগেই নাইলা তার খাবারের ট্রেটি নিয়ে সেখান থেকে চলে গেল। ট্রেটি যথাস্থানে রেখে সে লিফট দিয়ে একদম ওপরের তলায় চলে এল। স্পেন্সার তাকে দেখামাত্রই ভ্রু কুঁচকে তার সামনে এসে দাঁড়াল। মিস জেস্টন, মিস্টার সামোনার এখন বিশ্রাম নিচ্ছেন। আপনার যদি কিছু প্রয়োজন হয় তবে বিকেলে আসবেন। তার প্রয়োজন নেই, আমি এখানেই অপেক্ষা করছি, নাইলা উত্তর দিল। বিষয়টা কি খুব জরুরি? স্পেন্সার নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল। হসপিটালের সেই ঘটনার পর থেকে সে নাইলাকে খুব একটা পছন্দ না করলেও বিষয়টি যদি গুরুত্বপূর্ণ হয় এবং সে যদি নাইলাকে আটকে রাখে তবে ডেমন রেগে যেতে পারেন ভেবে সে কিছুটা চিন্তিত ছিল। নাইলা মাথা নাড়ল। না, জরুরি নয়, আমি ওনার ঘুম ভাঙা পর্যন্ত অপেক্ষা করব। সে বিশ্রামকক্ষে একটা চেয়ার খুঁজে নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ ইতস্তত করার পর স্পেন্সার ড্যামনের ঘুমে ব্যাঘাত না ঘটানোর সিদ্ধান্ত নিল। সর্বোপরি, নাইলাকে কিছুক্ষণ বসিয়ে রাখলে কারো কোনো ক্ষতি হবে না। নাইলা 1 ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করল। বিকেলের কাজের সময় শুরু হতেই স্পেন্সার দেখল নাইলা তখনও সেখানে বসে আছে, তাই সে অবশেষে ড্যামনকে জানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই স্পেন্সার এসে নাইলাকে জানাল যে সে ভেতরে যেতে পারে। অফিসের ভেতরে ড্যামন একটি নথিপত্র পড়ছিল এবং নাইলার পায়ের শব্দ পেয়েও সে মাথা তুলল না। তোমার কি প্রয়োজন? সে জিজ্ঞেস করল। মিস্টার সামোনার, আমি জানি আপনি আমাকে দেখতে চান না। আমার যা বলার তা বলেই আমি চলে যাব। নাইলা কথা শুরু করল। আমি শুনলাম জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, এমন বেশ কয়েকটি কোম্পানি প্রসপেক্টাস টেকনোলজির সাথে চুক্তি বাতিল করেছে। যদি প্রয়োজন হয় তবে আমি জ্যাকলিনের কাছে ক্ষমা চাইতে রাজি আছি। ড্যামন মাথা তুলে তার দিকে তাকাল। হঠাৎ তুমি জ্যাকলিনের কাছে ক্ষমা চাইতে চাচ্ছ কেন? তোমার কি মনে হয় সেদিন তোমার কোনো ভুল ছিল? নাইলা একটি দীর্ঘশ্বাস নিয়ে গুরুত্বের সাথে তার দিকে তাকাল। আমার মনে হয় না আমার কোনো ভুল ছিল। আমি শুধু আপনাকে আর কোনো ঝামেলায় ফেলতে চাই না। কেন? ড্যামন জিজ্ঞেস করল। ড্যামনের সেই শীতল চাহনির মুখোমুখি হয়ে নাইলা নিজের দৃষ্টি সরিয়ে না নিয়ে পারল না। কারণ সেদিন আপনি আমাকে সাহায্য করেছিলেন এবং আমি আপনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমার কারণে প্রসপেক্টাস টেকনোলজি কোনো ক্ষতির সম্মুখীন হোক, তা আমি চাই না। ড্যামন নথিপত্রটি পাশে রেখে তার চেয়ারে হেলান দিয়ে বসল। তার বসার ভঙ্গি ছিল অত্যন্ত মার্জিত এবং রাজকীয়, যা থেকে চোখ ফিরিয়ে নেওয়া কঠিন ছিল। সে আবারও জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই কেবল প্রসপেক্টাস টেকনোলজি নিয়ে চিন্তিত, নাকি তোমার মনে আমার জন্য কোনো অনুভূতির সৃষ্টি হয়েছে? নাইলা স্তব্ধ হয়ে গেল এবং সহজাতভাবেই তা অস্বীকার করে বলল, মিস্টার সামোনার, আপনি বড্ড বেশি ভাবছেন। সে কথা শেষ করার আগেই ড্যামন শান্ত গলায় তার কথায় বাধা দিয়ে বলল, কয়েকদিন আগে জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপ সামোনার গ্রুপের সাথেও তাদের চুক্তি বাতিল করেছিল। আমার মনে আছে তখন তুমি ক্ষমা পাওয়ার কোনো পরিকল্পনা করনি, আর না তো এই অজুহাত দেখিয়েছিলে। তোমার মনে কি সত্যিই আমার জন্য বিন্দুমাত্র অনুভূতিও নেই? তার সেই অন্ধকার চোখ দুটি নাইলার দিকে এমনভাবে নিবন্ধ ছিল, যা যেন একটি স্পষ্ট উত্তর দাবি করছিল। নাইলা সেখান থেকে পালিয়ে যেতে চাইল, কিন্তু তার পা দুটি যেন মেঝের সাথে শক্ত করে জমে গিয়েছিল। ড্যামন নাইলাকে অসংখ্যবার সাহায্য করেছে, যখনই সে কোনো বিপদে পড়েছে তখনই ড্যামন তাকে উদ্ধার করতে এগিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে তার প্রতি কোনো অনুভূতি তৈরি না হওয়া কি আদৌ সম্ভব? কিন্তু এই অনুভূতি দিয়ে তার কি লাভ হবে? তাদের একসাথে হওয়ার কোনো সুযোগ ছিল না। এমনকি তারা সমাজের লোকলজ্জা ও বিচার বিবেচনার বাধাও পার করতে পারবে না। তাছাড়া সে এখনও আইনগতভাবে ক্লার্কের স্ত্রী। একটি দীর্ঘশ্বাস নিয়ে নাইলা ড্যামনের দিকে তাকাল এবং ধীরে ধীরে বলল, মিস্টার সামোনার, আমি ক্ষমা চাইতে চেয়েছিলাম, কারণ আপনি আমাকে অনেক সাহায্য করেছেন এবং আমি আপনাকে সেই ঋণ শোধ করার একটি সুযোগ খুঁজছিলাম। আর ক্লার্কের কথা যদি বলেন, সে নিজেই আমার সাথে প্রথমে বিশ্বাসঘাতকতা করেছে। স্বাভাবিকভাবেই আমি তার হয়ে জ্যাকলিনের কাছে ক্ষমা চাইতে যাব না।
ড্যামনের দৃষ্টি নাইলার ওপর বরফের মতো শীতল হয়ে এল। আমি বুঝতে পেরেছি, মিস জেস্টন। আপনি এখন আসতে পারেন। প্রসপেক্টাস টেকনোলজি এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যে রেইনফোর্ডদের কাছে ক্ষমা চাওয়ার জন্য কোনো নারীকে পাঠাতে হবে। সে নাইলার দিকে আর দ্বিতীয়বার না তাকিয়ে পুনরায় তার নথিপত্র পড়ায় মনোনিবেশ করল। তার এই ঠান্ডা আচরণ দেখে নাইলার বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা অনুভূত হল, এবং সে তার ঠোঁট কামড়ে ধরল। মিস্টার সামোনার, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তবে মিস্টার হগকে দিয়ে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করাতে পারেন। ড্যামন কোনো উত্তর দিল না, তার মুখের ভাব আরও বেশি গম্ভীর হয়ে উঠল। কোনো উত্তরের আশা না করেই নাইলা ঘুরে দাঁড়াল এবং ঘর থেকে বেরিয়ে গেল। ল্যাবে ফিরে আসার পর মেলোডি তার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, নাইলা, তুমি কি কোনো সমস্যায় পড়েছ? আমাকে বললে হয়তো আমি তোমাকে কোনো সাহায্য করতে পারতাম। নাইলা মাথা নাড়ল এবং জোর করে মুখে একটা হাসি ফুটিয়ে বলল, না। আসলে গত রাতে আমার ভালো ঘুম হয়নি, তাই কিছুটা ক্লান্ত লাগছে। মেলোডি ভ্রু কুঁচকাল। দুপুরের খাবারের ঠিক আগে যখন সে প্রসপেক্টাস টেকনোলজির বেশ কয়েকটি কোম্পানির চুক্তি বাতিলের কথা উল্লেখ করল, তার আগে পর্যন্ত নাইলা একদম ঠিকঠাক ছিল। এমন কি হতে পারে যে কোম্পানির এই সম্ভাব্য পতনের কারণে তার নিজের চাকরির ওপর কোনো প্রভাব পড়বে ভেবে সে চিন্তিত হয়ে পড়েছে? মেলোডি বিষয়টি যত বেশি ভাবল, তার কাছে এটি ততটাই যুক্তিযুক্ত মনে হতে লাগল। সে নাইলাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, নাইলা, একজন সহকর্মী হিসেবে আমি তোমার চিন্তাটা বুঝতে পারছি। কিন্তু এত চাপ নিও না। প্রসপেক্টাস টেকনোলজি অনেক বড় কোম্পানি। মাত্র কয়েকটি কোম্পানি চুক্তি বাতিল করেছে বলেই এটা দেউলিয়া হয়ে যাবে না। বড়জোর তাদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে। ঠিক যখন নাইলা কিছু বলতে যাবে, তখনই তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনে নম্বরটি দেখে তার চোখে এক অদ্ভুত চোখমকানি দেখা দিল। সে মেলোডির কাছ থেকে বিদায় নিয়ে বলল, আমাকে এই ফোনটা একটু ধরতে হবে। সে সিঁড়ির ঘরের দিকে এগিয়ে গিয়ে ফোনটি রিসিভ করল। তা, কোনো অগ্রগতি হল? ওপাশ থেকে একটি গম্ভীর পুরুষের কণ্ঠস্বর উত্তর দিল, হ্যাঁ, চলো আজ রাতে এই বিষয়ে আলোচনা করা যাক। আমি তোমাকে ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি। যেহেতু এখন নাইলার বিশদে কথা বলার মতো উপযুক্ত সময় ছিল না, তাই সে মৃদু স্বরে উত্তর দিল, ঠিক আছে। কলটি কেটে দেওয়ার পরপরই সে একটি টেক্সট মেসেজ পেল। রাত ঠিক ৮টায় নাইলা জাস্ট ওয়ান নামের একটি বারে প্রবেশ করল এবং একজন পরিচারককে বলল তাকে ৭ নম্বর প্রাইভেট রুমে নিয়ে যেতে, যা আগে থেকেই বুক করা ছিল। তার সেই পরিচিত ব্যক্তিটি ইতিমধ্যেই সেখানে অপেক্ষা করছিল এবং নাইলাকে দেখে মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, মিস জেস্টন, এটাই আমাদের প্রথম সরাসরি দেখা। আমার নাম পিট মোনাহান। দয়া করে বসুন। পিট ছিল সেই ব্যক্তিগত তদন্তকারী যাকে নাইলা ভাড়া করেছিল। এই লাইনে তার বেশ নামডাক ছিল, একবার কোনো কিছুর পেছনে লাগলে সেটার শেষ দেখে ছাড়ার ক্ষমতা তার ছিল। অতীতে সে একজন পাপারাজ্য হিসেবে কাজ করত এবং গত ১ বছরে বিনোদন জগতের বেশ কয়েকটি বড় বড় কেলেঙ্কারি সে একাই ফাঁস করেছিল। সে ছিল আকারে বেশ ছোটখাটো এবং সাধারণ গড়নের, যাকে ভিড়ের মধ্যে দেখলে সহজে কেউ আলাদা করতে পারবে না। তবে তার ডান কপাল থেকে শুরু করে বাম চোয়াল পর্যন্ত চলে যাওয়া একটি লম্বা কাটার দাগ তাকে এক ধরনের ভীতিকর চেহারা দিয়েছিল। গুজব ছিল যে বিনোদন জগতের বড্ড বেশি গোপন তথ্য ফাঁস করে দেওয়ার কারণে এক প্রতিশোধমূলক হামলায় তার এই চোট লেগেছিল। সেই আঘাত পাওয়ার কিছুদিন পরেই সে পাপারাজ্য ব্যবসা থেকে অবসর নেওয়ার ঘোষণা দেয় এবং ব্যক্তিগত তদন্তকারী হিসেবে নিজের নতুন ক্যারিয়ার শুরু করে। নাইলা তার মুখোমুখি বসে শান্ত গলায় বলল, মিস্টার মোনাহান, আমি আপনাকে যে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলেছিলাম, সেটার কি কোনো অগ্রগতি হয়েছে? এই বিষয়টি নাইলার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরে পিট আর কোনো দ্বিধা করল না। সে সোজা একটি ফাইল নাইলার দিকে বাড়িয়ে দিল। ফাইলটি পড়লেই আপনি সবকিছু বুঝতে পারবেন, মিস জেস্টন, পিট বলল। সে যা খুঁজে পেয়েছে তা যদি যথেষ্ট গুরুত্বপূর্ণ না হতো, তবে সে নিজে এসে নাইলার সাথে এভাবে সরাসরি দেখা করত না। নাইলা ফাইলটি খুলতেই তার মুখের ভাব দ্রুতই গম্ভীর হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, আপনি কি নিশ্চিত যে এই তথ্যগুলো একদম সঠিক? পিট আত্মবিশ্বাসের সাথে মাথা নাড়ল এবং উত্তর দিল, অবশ্যই, মিস জেস্টন। আমার খুঁজে পাওয়া তথ্যের সত্যতা ও মূল্য সম্পর্কে নিশ্চিত না হলে আমি এত চড়া ফি দাবি করতাম না। ফাইলটি বন্ধ করে নাইলা প্রশ্ন করল,
সাইরাসই যে সেই দুর্ঘটনার মূল হোতা ছিল, তার কি কোনো পোক্ত প্রমাণ আপনি খুঁজে বের করতে পারবেন? পিট যে নথিপত্রগুলো দিয়েছিল, তা থেকে জানা যায় যে হ্যারিস ফার্মাসিউটিক্যালস দেউলিয়া হয়ে যাওয়ার পর গডরিক নামের এক ব্যক্তি মোটা অঙ্কের টাকা পেয়েছিল এবং 1 বছরের মাথায় রহস্যজনকভাবে মারা গিয়েছিল। মৃত্যুর আগে সে সাইরাসের সাথে যোগাযোগ করেছিল। যদিও এই সূত্রগুলো 6 বছর আগের সেই দুর্ঘটনার সাথে সাইরাসের জড়িত থাকার ইঙ্গিত দেয়, তবুও তার বিরুদ্ধে সরাসরি কোনো তথ্য প্রমাণ সেখানে ছিল না। আর নাইলার জন্য সরাসরি প্রমাণ পাওয়াটা ছিল অত্যন্ত জরুরি। আমি প্রমাণ জোগাড় করতে পারব, তবে তাতে কিছুটা সময় লাগবে। সেন্টোর্নিয়ায় সামোনার পরিবারের বেশ ভালো প্রভাব রয়েছে। আমরা যদি খুব বেশি প্রকাশ্যভাবে তদন্ত করি, তবে ধরা পড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। আমাদের খুব সাবধানে এগোতে হবে, পিট সতর্ক করল। তাতে কোনো সমস্যা নেই, এটা নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। আপনি আপনার সময় নিন এবং কোনো নতুন আপডেট থাকলে আমাকে জানাবেন। নাইলা সম্মতি দিল। আলোচনা শেষ করে পিট উঠে দাঁড়াল এবং বলল, মিস জেস্টন, আজ রাতে আমার অন্য কিছু কাজ আছে। আমি তাহলে এখন আসছি। আপনার এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ, নাইলা উত্তর দিল। আপনাকেও ধন্যবাদ, বলে পিট রুম থেকে বেরিয়ে গেল। নাইলা সেই প্রাইভেট রুমে আরও আধ ঘন্টার মতো সময় কাটানোর পর সেখান থেকে বেরোল। এদিকে বারের দ্বিতীয় তলায় নাথানিয়েল এক দৃষ্টিতে ড্যামনের দিকে তাকিয়েছিল। ড্যামন গম্ভীর মুখে একটার পর একটা গ্লাস খালি করে যাচ্ছিল। তা দেখে নাথানিয়েল তার ভ্রু কুঁচকাল। ড্যামন, তুমি কি আসলেই ছ্যাঁকা খেয়েছ? ড্যামন যখন প্রথম ব্যবসা শুরু করেছিল এবং অন্যদের ষড়যন্ত্রের কারণে কয়েকবার দেউলিয়া হওয়ার মুখে পড়েছিল, তখনও তাকে এতটা বিপর্যস্ত দেখায়নি। ড্যামন নাথানিয়েলের দিকে একটা শীতল দৃষ্টি নিক্ষেপ করল। কোনো কথা না বলে সে তার ড্রিঙ্কসে আরও একটা চুমুক দিল। নাথানিয়েল পাশে বসে থাকা ক্যালেবের দিকে ফিরল। ক্যালেব, তুমি কিছু বলছো না কেন? ও যেভাবে গিলছে, এভাবে চলতে থাকলে তো শেষমেশ হসপিটালে ভর্তি হতে হবে। ড্যামনের মুখভঙ্গি তখনও নির্বিকার। মদ্যপ একজন কমলে দুনিয়ার একটা ঝামেলার অবসান হবে। নাথানিয়েল স্তব্ধ হয়ে গেল। কি অদ্ভুত বন্ধু রে বাবা! সেই নিচের ডান্স ফ্লোরের দিকে একবার নজর বুলাল এবং হঠাৎ বলে উঠল, আরে, ওটা কি তোমার ভাইপো বউ নয়? ঠিক সেই মুহূর্তে নিচে এক মাতাল লোক নাইলাকে বিরক্ত করছিল, এবং নাইলার মুখমণ্ডল চরম বিরক্তিতে ভরে উঠেছিল। ড্যামন তার গ্লাসটি নামিয়ে রেখে উঠে দাঁড়াল, কিন্তু পরক্ষণেই আবার বসে পড়ল। সে পাশে দাঁড়িয়ে থাকা বারের ম্যানেজারকে অত্যন্ত শীতল ও উদাসীন কণ্ঠে বলল, আপনাদের বারের সিকিউরিটি কি এতই দুর্বল যে মানুষ এখানে নিজেদের নিরাপদ মনে করে না? বারের ম্যানেজার ভয়ে ঠান্ডা শান্তিতে ঘেমে উঠল এবং দ্রুত বলল, মিস্টার সামোনার, আমি এখনই বিষয়টির ব্যবস্থা নিচ্ছি। নাথানিয়েল ড্যামনের দিকে তাকাল, এবং নিজেকে সামলাতে না পেরে টিপ্পনি কেটে বলল, আমার যদি ঠিকঠাক মনে থাকে, তবে তুমি তোমার ভাইপোকে খুব একটা পছন্দ করো না, আর তুমি কখনো অন্যের ঝামেলায় নাক গলাবার পাত্র নও। অথচ এখন তুমি নিজে থেকে কাউক দিয়ে তোমার ভাইপো বউকে সাহায্য করার ব্যবস্থা করছ। নাথানিয়েল খুব ভালো করেই জানত যে অতীতে ক্লার্ক যখন বড় বড় ব্যবসায়িক চুক্তি হাতছাড়া করার মতো সংকটে পড়েছিল, তখনও ড্যামন কখনো মাথা ঘামায়নি, সাহায্য করা তো দূরের কথা। ড্যামন তখনও নির্বিকার রইল। এখানে কোনো অঘটন ঘটলে আর সামোনার পরিবারের লোকজন যদি জানতে পারে যে আমি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও কোনো সাহায্য করিনি, তবে তা দেখতে মোটেও ভালো দেখাবে না। নাথানিয়েল মাথা নাড়ল। যুক্তি আছে। সে ক্লার্কের মায়ের সাথে আগে দেখা করেছিল। মহিলাটি আসলেই বেশ কড়া প্রকৃতির মানুষ ছিলেন। ক্যালেব তার ভ্রুজোড়া কিছুটা ওপরে তুলল, তার চোখে এক চিলতে কৌতূহল ফুটে উঠল। ড্যামন সবসময় নিজের নিয়মেই চলে এসেছে, অন্যের মতামত বা লোকলজ্জাকে সে কখনো পরোয়া করেনি। আজ তার এই সাহায্যের পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। এদিকে নাইলা নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না। সে যখন প্রাইভেট রুম থেকে বের হয়ে হলরুম পার হয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক মাঝপথে এক মাতাল লোক হঠাৎ করে তার হাত চেপে ধরল। আরে সুন্দরী, এখানে একা একা? হিক! লোকটা হেঁচকি তুলল, তার মুখ থেকে আসা মদের তীব্র দুর্গন্ধ নাইলার মনে বমি বমি ভাব তৈরি করল। সে ঝটকা মেরে নিজের হাতটি ছাড়িয়ে নিয়ে দ্রুত সেখান থেকে হেঁটে চলে যেতে চাইল। কিন্তু মাত্র কয়েক কদম যাওয়ার পরেই বেশ কয়েকজন লোক তার পথ আটকে দাঁড়াল। কি হে রূপসী, আমাদের বশটাইকে এভাবে এড়িয়ে যাচ্ছ? তোমার তো বেশ সাহস।
নাইলা তাদের শত্রুভাবাপন্ন আচরণ বুঝতে পারল এবং তার মুখের ভাব মুহূর্তেই কঠিন হয়ে গেল। আমি কোনো কে চিনি না। যদি আপনারা আমার পথ থেকে সরে না দাঁড়ান, তবে আমি পুলিশ ডাকব। পরের বার পিটের সাথে দেখা করার সময় তাকে বারের মতো জায়গাগুলো এড়িয়ে চলতে হবে। যদিও গোপন তথ্য আদান প্রদানের জন্য বার বেশ ভালো জায়গা, তবু এখানে ঝামেলার লোকের অভাব হয় না। হা, পুলিশ ডাকবে? তুমি কি ভাবছ আমরা তোমাকে সেই সুযোগ দেব? লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে নাইলার হাত থেকে তার ফোনটি কেড়ে নিল। সে উপহাসের সুরে আরও বলল, নাও, এবার ফোন করো। দেখি এখন কি দিয়ে ফোন করো। নাইলা চুপ করে রইল, তার মন তখন এখান থেকে বাঁচার উপায় খুঁজছিল। বারের ভেতরে তারা খুব বেশি প্রকাশ্য কোনো ঝামেলা করার সাহস পাবে না। কিন্তু তারা যদি তাকে অন্য কোথাও নিয়ে যায়, তবে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। ঠিক সেই মুহূর্তে টাইলার ক্রাউট এক বোতল হুইস্কি হাতে নিয়ে নাইলার দিকে এগিয়ে এল। আমি তোমার জন্য বিষয়টা কঠিন করতে চাই না। শুধু এই বোতলটা শেষ করো, তাহলে আমি ভাবব এখানে কিছুই ঘটেনি। কেমন? নাইলা বোতলটার দিকে তাকালো। কে জানে এর মধ্যে সে কি মিশিয়ে রেখেছে? তবুও সে বোতলটি নিজের হাতে নিল। টাইলারের চোখ দুটো এক পৈশাচিক প্রত্যাশায় চকচক করে উঠল। মেয়েটি একবার এটা মুখে দিলেই মাত্র 5 মিনিটের মধ্যে পুরোপুরি অচেতন হয়ে যাবে। টাইলারের এক অনুচর চিৎকার করে উঠল, কারণ নাইলা সেই বোতলটি দিয়ে সজোরে টাইলারের মাথায় আঘাত করল। টাইলারের শরীরে থাকা মদের অতিরিক্ত প্রতিক্রিয়ার কারণে তার নড়াচড়ার গতি ধীর ছিল, ফলে সে সময়মতো নিজেকে সরিয়ে নিতে পারল না। তার মুখ বেয়ে রক্তের সাথে লালচে মদ মিশে গড়িয়ে পড়তে লাগল এবং সে যন্ত্রণায় প্রায় মাটিতে লুটিয়ে পড়ার উপক্রম হল। দ্বিতীয় তলার বুথ থেকে এই দৃশ্য দেখে নাথানিয়েল একেবারে হতভম্ব হয়ে গেল। ড্যামন, তোমার ভাইপো বউ তো দেখি আস্ত এক লেডি ডন। বোতলটা মাথায় ভাঙতেও এক মুহূর্তের জন্যও দ্বিধা করল না। নাইলার প্রতি তার মনে হঠাৎ করেই এক ধরনের শ্রদ্ধা জেগে উঠল। ড্যামনের অভিব্যক্তি তখনও নির্বিকার রইল এবং সে কেবল বলল, ওহ। নাইলা সম্পর্কে সে যতটুকু জানত, তাতে এই আচরণ তার কাছে মোটেও আশ্চর্যজনক ছিল না। টাইলারের অনুচরেরা দ্রুত তাকে ধরে দাঁড় করাল, অন্যদিকে বাকিরা প্রচণ্ড রাগে নাইলার দিকে তেড়ে এল। ভাঙা বোতলের ধারালো অংশটি হাতে নিয়ে নাইলা নিজেকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে লাগল, এবং এই প্রক্রিয়ায় সে তাদের কয়েকজনকে জখম করে ফেলল। শালা, এই মাগিকে একবার বাগে পাই, তারপর একে এমন শিক্ষা দেব যে জীবনে ভুলবে না। লোকগুলোর মধ্যে একজন চিৎকার করে উঠল। নিজের জখম হওয়ার ঝুঁকিকে পরোয়া না করে অন্য এক ব্যক্তি নাইলার ওপর ঝাঁপিয়ে পড়ল। সে একই সাথে নাইলার হাতের বোতলটি কেড়ে নেওয়ার এবং তার গলা চেপে ধরার চেষ্টা করল। নাইলা দ্রুত পেছনের দিকে সরে যেতে চাইল, কিন্তু অন্য একজন লোক পেছনে থেকে তাকে শক্ত করে ঝাপটে ধরল। সেই লোকটির শক্তি ছিল অনেক বেশি, ফলে নাইলা নিজেকে মুক্ত করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই তার হাত থেকে ভাঙা বোতলটি কেড়ে নেওয়া হলো এবং তাকে পুরোপুরি কাবু করে ফেলা হলো। লোকগুলো তাকে টেনে হিঁচড়ে টাইলারের সামনে নিয়ে এল, যে তখন কপালে একটা তোয়ালে চেপে ধরে রক্ত থামানোর চেষ্টা করছিল। সে কুটিলভাবে হাসল। আজ রাতে ওর 12টা বাজিয়ে ছাড়। তার কথা শেষ হওয়া মাত্রই লোকগুলো নাইলাকে জোরপূর্বক বাইরের দিকে টেনে নিয়ে যেতে শুরু করল। চলবে।